আমার মনে হয় আমার মধ্যেই একটা নিবিড় সংযোজন, বিয়োজন, সংশোধনের প্রয়োজন আছে। আলোচনা শুরুতেই প্রথিতযশা চিকিৎসক ডক্টর কুনাল সরকার কায়েদে আজম লিয়াকত আলী জিন্নাহ দিয়ে তার আজকের বক্তব্যের সূচনা করেছেন। উনি শুরু করেছেন 1933 সাল থেকে। আমি বাঙালির ইতিহাসে একটি 1937 সালে নিয়ে যাব, মাত্র 4 বছর পর। ব্রিটিশ ইন্ডিয়া, তার আগে একজন উপাচার্যের বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ব্রিটিশ ইন্ডিয়ায় দাঁড়িয়ে ইউনিভার্সিটির কনভোকেশন মিটিংয়ে বক্তৃতা করছেন। ব্রিটিশের চ্যান্সেলর্স মে কাম এন্ড গো, ministers may bloom and perish, but my university, fellow graduates, your university will go on forever. পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে একজন বাঙালি কলকাতা বিশ্ববিদ্যালয়কে আমার বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়কে আমাদের বিশ্ববিদ্যালয়, স্নাতকেরা তোমাদের বিশ্ববিদ্যালয় বলবার সাহস দেখাচ্ছেন, তিনি বাঙালি। আর ঠিক তার কিছুদিন পর, মানে কুনালদার 33 সালের ঠিক পর, 1937 সালের 17 ফেব্রুয়ারি সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যার সমাবর্তন সভা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সম্বোধন করছেন স্নাতকদের। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে বিশেষ আমন্ত্রণ করে নিয়ে এসেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য। কিন্তু বহু মানুষ ওই বাংলা ভাষা দেব ভাষা থেকে উৎপন্ন হবার কারণে তারা সেদিন সমাবর্তন অনুষ্ঠানকে বয়কট করেছিল। এটাই বাঙালির ইতিহাস। মোহাম্মদ আলী জিন্নাহ প্রথমে জীবনে কোনোদিন মুসলিম লীগের তিনি সদস্যতা গ্রহণ করেননি। জিন্নাহ চিঠি লিখছেন পণ্ডিত নেহরুকে, নেহরু টেল মিস্টার মোহনদাস what he is doing. He is mixing religion with politics, which is not desirable. আমরা বাঙালি, আমরা যারা বাঙালি, যারা 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি, আমরা বাঙালি, আমরা 23শে জানুয়ারি একটু রাজনীতি খেলা করি, আমরা যারা 25শে বৈশাখ আমরা একটু সংস্কৃতি খেলা করি, সেই বাঙালি, সেই বাংলা আজকে কোন ভাষায় কথা বলছে সেটাও কিন্তু চিন্তার বিষয় হতে পারে। আজকে আমরা বাঙালি বলে কাদের বোঝাতে চাইছি? একটা সাংবিধানিক প্রশাসনিক প্রক্রিয়াকে কেন্দ্র করে বাঙালির অস্মিতা, বাঙালির আবেগ, বাঙালির আত্মমর্যাদা, বাঙালির আত্মপরিচয়ের প্রশ্ন উঠবে কেন? এই বাঙালি তো ছিল। আমরা তো ওপার বাংলার একটা বাঙালি দেখেছিলাম, ওখানে গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন চলেনি। মিলনের পদযাত্রা করতে করতে আমরা পরাজিত হয়েছিলাম, আমরা বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। আত্মসমর্পণ করেছিলাম। যে নামে কোনো দেশ ছিল না, যে নামে কোনো তথাকথিত রাষ্ট্রের কল্পনা ছিল না, যে নামে কোনো জাতি ছিল না, একটা দেশ আমরা তৈরি করে দিলাম, তার নাম হলো পাকিস্তান। কিছু মানুষ বক্তৃতা করে বলে দিলেন, মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, হিন্দু মুসলমান দুটো পৃথক জাতি একসঙ্গে থাকতে পারে না, তাই পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই কলকাতার রাস্তায় মিছিল বেরোলো, হাসকে লিয়ে পাকিস্তান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান। আজকে বাঙালি আক্রান্ত, বাংলা আক্রান্ত, রবীন্দ্রনাথ আক্রান্ত, নজরুল আক্রান্ত, সত্যজিৎ রায় আক্রান্ত, সুনীল গাঙ্গুলি আক্রান্ত। যারা কবি আছেন, যারা সাহিত্যিক আছেন, যারা চিকিৎসক আছেন, যারা কল্পবিজ্ঞানের কথা বলেন, যারা এপার বাংলা ওপার বাংলাকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেবার কথা বলেন, তারা ভুলে যাবেন না রবীন্দ্রনাথের প্রতিমা এই মুহূর্তে বাংলাদেশে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতার রাস্তায় কেউ প্রতিবাদ করতে পারেনি। যারা কোনো রাষ্ট্রের নয় আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করে, সেই কমিউনিস্ট পার্টির কোন নেতা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সেক্রেটারিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাংলাদেশ কুয়ের পরে গুলি করে হত্যার প্রতিবাদে কলকাতায় একটা সাংবাদিক সম্মেলনে একটি শব্দ উচ্চারণ করেনি। সুনীল গঙ্গোপাধ্যায়, তার বাড়ি দখল, সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার প্রতিফলন আজকে দেখা যাচ্ছে কোথায়? প্রতিধ্বনি শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে। ওখানে সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে দেওয়া হলো, ওখানে রবীন্দ্রনাথের প্রতিমা ভেঙে দেওয়া হলো।
যে শ্রীমতী গান্ধী বাংলাদেশের জন্ম দিয়েছিলেন, বাংলা ভাষার এত শক্তি, একটা রাষ্ট্র তৈরি করে দিয়েছিল, আর যার হাত ধরে সেই রাষ্ট্র তৈরি হয়েছিল, এগেইনস্ট অল অডস যিনি দাঁড়িয়ে সেদিন এর বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত যে লাইব্রেরির 70,000 বই, সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। অর্থাৎ একটা মানসিকতা, একটা বিশেষ র্যাডিকালাইজেশন। যারা নালন্দা ধ্বংস করেছে, যারা তক্ষশিলা ধ্বংস করেছে, যারা বিক্রমশিলা ধ্বংস করেছে, যারা সিটি অফ আলেকজান্দ্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরিকে ভেঙে চালিয়ে দিয়েছে, সেই মানুষগুলোই কিন্তু ওখানে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিতে আগুন জ্বালিয়েছে। ইন্দিরা গান্ধীর প্রতিকৃতির সঙ্গে, ইন্দিরা গান্ধীর কুশপুত্তলিকার সঙ্গে যে আচরণ করেছে, সেটা প্রকাশ্যে কোনো সমাজে বলবার মতো অবস্থায় নেই। আর ওই মানসিকতাই আমাদের মুর্শিদাবাদে এমন অবস্থা তৈরি করে দিয়েছে যে ভারতবর্ষের দৃশ্য কেউ কোনোদিন দেখেনি। একজন 40 ঊর্ধ্ব হিন্দু বলছেন না, একজন হিন্দু মহিলা বিএসএফ এর অফিসারকে বলছেন, গুলি চালান, আমার বুক ঝাঁঝরা করে দিন, আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু অন্যের কারোর হাতে প্রাণ দিতে, হাতটা শরীরটাকে নোংরা করতে দেব না। ওই মানসিকতাই কিন্তু ওখানে ওই যে মাস্টার বসাই যে বিনা পয়সা কাউকে কাউকে প্রাইভেট টিউশন দেন, তার লাইব্রেরিটি সম্পূর্ণ আগুন জ্বালিয়ে দিয়ে তার উপরে তলোয়ার নিয়ে আক্রমণ করেছে। ওই মানসিকতাই মহেশতলায় আক্রান্ত হয়েছে। বিবর্তন থাকবে, ভাষা ভাষার মতো এগিয়ে চলবে, ভাষার উত্তরণ হবে। সাহিত্য সম্পর্কে একজন বলে গিয়েছিলেন, দি ফাংশন অফ লিটারেচার ইজ টু এলিভেট দ্য হিউম্যান মাইন্ড এন্ড টু সাস্টেইন ইট দেয়ার। তা আমরা তো এগোচ্ছি। আমাদের রবীন্দ্রনাথ আমাদের জন্য গীতাঞ্জলি রেখে গেছেন, আজকে সেই জায়গায় আমরা কথাঞ্জলি পেয়েছি। রবীন্দ্রনাথ আমাদের জন্য গীত বিতান রেখে গেছেন, আমরা কবিতা বিতান পেয়েছি। রবীন্দ্রনাথ বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের সামনে তাকিয়ে দেখছেন দূর থেকে, এই হলো কি, এ তো আরেকটা আমার বিশ্বভারতীয় চ্যালেঞ্জ। এগুলো চ্যালেঞ্জ নয়, এগুলো সমস্তই হচ্ছে বিবর্তন, সমস্তই হচ্ছে এগিয়ে চলার পথ। আমরা এগিয়ে চলেছি। আমাদের এখানে ইতিহাসবিদ, যার পাণ্ডিত্য নিয়ে, যার জ্ঞান নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারবেন না, যিনি মহাভারত বিশেষজ্ঞ, তার অসংখ্য বই আছে মহাভারতের উপরে, তার কিছু বই আমি সংগ্রহ করেছি, আমরা তার পাঠক। কিন্তু আমরা একটাই খবর পেয়েছি অন্তত তার কাছ থেকে, যে মহাভারতে ধৃতরাষ্ট্র একজন ছিলেন, যিনি 100 পুত্রের পিতা। কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্রকে খুঁজে পেয়েছি, যারা 100 সন্তান। এখন আপনারা যদি বলেন এর সংশোধনের কোনো প্রয়োজন নেই, তাহলে কোনো প্রয়োজন নেই। যেমন আমার বাবা যখন এই কোভিডে, আমার বাবা মা 3rd ফেজে মাত্র 18 দিনের ব্যবধানে 2 জন চলে গিয়েছিলেন, এবং তার শেষকৃত্য সম্পাদন করবার জন্য মাননীয় সমীর চক্রবর্তী, আমার প্রতিবেশী, আমাদের দাদা, তিনি আমাকে সহযোগিতা করেছিলেন সেই মুহূর্তে অ্যাম্বুলেন্স যাতে ঠিক সময় পাওয়া যায়। আমি তার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে আমার চরম দুর্ভাগ্য, দেখুন বিধাননগর কর্পোরেশনের নির্বাচন চলছে সকাল 9টায়। আমি ভোট দিয়ে, আমি একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, এর বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই, আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত। আমি ভোট দিয়ে আমার পার্টি অফিসে চলে গেছি। সন্ধ্যা 6টার সময় খবর পেলাম আমার বাবা এবং মা দুজনই এসেছিল, হাত ধরে নাকি এসেছিল। তারা এসে ঠিক সময় বিকাল 4টের সময় ভোট দিয়ে চলে গেছে। দেখুন, অনেকের মন বড় হতে পারে, অনেকের মন বড় হতে পারে। একজন বলছেন যে ওরা মারা গেছে তো কি হয়েছে, ওরাও তো কারোর বাবা ছিল, কারোর মা ছিল, কারোর প্রেমিক ছিল, ওদের নামটাকে একটু মানবিক মুখ রেখে রেখে দেওয়া যায় না? একজন অন্য প্রদেশের বাসিন্দা, সে অন্য ভাষায় কথা বলতে পারেন, সে কথা বলতে গিয়ে কিছু অন্য শব্দ বলে ফেলতে পারেন। কুণালদা, আমাকে 1 মিনিট বেশি সময় দেবেন। কিন্তু বারবার বঙ্কিমচন্দ্রের কথা হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1937 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমকে কারা খণ্ডিত করেছিল। রবীন্দ্রনাথের কথা বলছেন, রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ভয়াবহতা জেনেছিলেন 3 দিন পর। দীনবন্ধু অ্যান্ড্রুজের মাধ্যমে গান্ধীজির কাছে তিনি বার্তা পাঠিয়েছিলেন যে আপনি দিল্লির বাইরে আছেন, একটু অপেক্ষা করুন, আপনি পৌঁছন দিল্লিতে, থাকুন, আমি যাব আপনাদের কাছে, একসঙ্গে আমরা পাঞ্জাবে ঢুকবো। সেদিন কিন্তু তার পাশে কেউ দাঁড়ায়নি।
রবীন্দ্রনাথ যেদিন বাঙালিদের সঙ্গে নিয়ে কলকাতার মাটিতে দাঁড়িয়ে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের বিরোধিতা করতে চেয়েছিলেন, রবীন্দ্রনাথ কাউকে পাশে পাননি, তাই নাইট উপাধি ত্যাগ করাটাকে তিনি তার উপাধিটাকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। অধিকার দাবি করার আগে কর্তব্য পালনের যোগ্যতা অর্জন করাই সভ্যতার প্রাথমিক শর্ত। কে বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আন্দোলনকে, জাতীয় আন্দোলনকে খিলাফত আন্দোলনের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দেবার বিরোধিতা একমাত্র নেতা যিনি করেছিলেন পশ্চিমবঙ্গে সেদিন, তার নাম কাজী নজরুল ইসলাম। ইতিহাস থেকে ব্রাত্য হয়ে গেছেন। ইতিহাস বিকৃতির কথা বলছেন না? রাজা পৃথু, শ্রমিক, পরে আবার সময় কোথায় এরা? না, আমার তো সময়ের প্রয়োজন নেই, কারণ প্রত্যেকেই যদি একটাই কথা বলে শেষ করব। দেখুন, পেছনে হেডমাস্টার মশাই আমাকে বারণ করে দিয়েছেন। তবে বিষয়টা হচ্ছে এই নামগুলো আপলোড করছে সিস্টেমে কারা? ডিএম, বিডিও, এসডিও, এরা কাদের লোক? পরিকল্পিতভাবে ভুল বানান তুলে দেয়া হচ্ছে সিস্টেমে, যাতে সমাজের কিছু প্রতিষ্ঠিত লব্ধপ্রতিষ্ঠ মানুষকে হয়রানির শিকার হতে হয়। কিন্তু এভাবে সত্য থেকে দূরে সরা যায় না। সত্য সত্যই, সত্যের সঙ্গে সত্যের কোনো বিরোধ নেই। ধন্যবাদ।